নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তবেই না আমার গল্পগুলো তোমরা শুনতে পারবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে পারবে। তোমাদের কমেন্টগুলো দেখে আমার গল্প বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তোমরা এরকমই কমেন্ট করতে থাকো। আমি তোমাদের আরও সুন্দর সুন্দর গল্প বলে শোনাতে চাই। আজকে আমি তোমাদের বলবো শ্রেষ্ঠ রহস্য কাহিনী নটরাজনের গাজী মাস্তান। পুরো 7টি বছর জেলের ঘানি ঘুরিয়ে অবশেষে নিজের গ্রামে ফিরে আসে বোমারু। যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই, কিন্তু ওর বয়স বিবেচনা করে জজ সাহেব ওকে 7 বছর কারাদণ্ড দিয়েছিলেন। সাধারণ মামলা তো নয়, এটা খুনের মামলা। হ্যাঁ, খুন করেছিল সে। দিনে দুপুরে সকলের চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষকে বোমা ছুঁড়ে সে খুন করেছে। 22-23 বছরের তরতাজা যুবক শেখ মানিক ধারে কাছে 5-7খানা গ্রামে বোমারু নামেই তিনি পরিচিত। বোমা পটকা বানাতে ওস্তাদ বলেই ওর নাম হচ্ছে বোমারু। গ্রামের সবাই ওকে জানে, এমনকি সে কোথায় বসে ওই জিনিস তৈরি করতে তাও সবাই জানে। তাও সবারই কারোর কাছে অজানা নয় সে কোথায় বসে বোমা তৈরি করে। পুলিশ 2-3 বার ওর সেই কুটির শিল্পের কারখানার হানা দিয়েছিলেন, কিন্তু বোমা পটকা তো দূরের কথা, সামান্য মাল মশলাপাতি পর্যন্ত সন্ধান তারা কেউ করতে পারেনি সেখানে। এ যুগে পশ্চিমবাংলার বোমা পটকা তৈরির কুটির শিল্পই এখন জমজমাট অবস্থা। আজকাল ওখানে এখানে বোমা পটকা ছাড়া কোনো ঘটনাই ঘটে না। ক্রিমিনালরা অনেক নিজেদের প্রয়োজনে নিজেরাই ওইসব জিনিস তৈরি করে নেয়। কেউ কেউ আবার বোমারুর মতো ওস্তাদ কাছে থেকে কিনে নেয়, দিয়ে এই কাজগুলো তারা করে থাকে। শেখ মানিকের বাবা ছিল শেখ আনোয়ার। দিন মজুর খেটে তার দিন চলত। বিঘেখানেক জমির ফসলে তার সংসার চলতো কোনো রকমই চলতো, না চলার মতনই। তাকে ওর জমিতে মজুরি খাটতে হতো। শেখ আনোয়ারের আরেকটি গুণ ছিল, তার গানের গলাখানি ছিল চমৎকার। বিকেলের পড়ন্ত বেলায় অন্যের ঘরে চাল ছাইতে ছাইতে আনোয়ার যখন ভাটিয়ারি সুরে গান ছেড়ে গলা ধরত, তখন খোদ ঘরের মালিক পর্যন্ত তার কাজের দিকে নজর না দিয়ে তার গানের দিকে কান পেতে রাখত। সেই আনোয়ার একদিন নারকেল পাড়তে গিয়ে একটা উঁচু গাছ থেকে পড়ে মরে গেল। আনোয়ারের বিধবা বউ চোখে অন্ধকার দেখলেও উপযুক্ত ছেলে মানিক কিন্তু নির্বিকার। সে মদ গাঁজা ভাং খেয়ে এখানে ওখানে আড্ডা দিয়ে এবং অর্থের টানাটানি ঘটলে নিজস্ব কুটির শিল্পের পণ্য চড়া দামে শহরে সাপ্লাই করে দিব্য খোশ মেজাজে দিন কাটাতে লাগলো। বাড়িতে মা বেশি বকাবকি করলে বিদ্রূপ দৃষ্টিতে একবার সে মায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যেত। মার কোনো কথা যেন কানেই তুলত না সে। তেমনি ঝগড়া করতো না কারুর সঙ্গে। মানিকের এই নিঃশব্দ ভাবভঙ্গি যেন বিধবা পৌঢ়ার মনে জ্বালা ধরিয়ে দিত। সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে নিজের মৃত্যু কামনা করা ছাড়া কোনো কিছু কামনা করতে মনই চাইতো না সেই অসহায় বৃদ্ধার। এমনিভাবে বোধ হয় ওদের দিন কেটে যেত, যদি না ইতিমধ্যে প্রতিবেশী আদর্শের নজর পড়ত ওদের ওই বিঘেখানেক জমির দিকে। আদেশ লোকটি ছিল ভয়ঙ্কর চতুর ও লোভী। সে জানতো বোমারু যতই কেন না বোমা তৈরি করুক, ওর মেজাজটা বাপ আনোয়ারের মতোই শান্ত। সংসারের দিকেও তার কোনো মন নেই। নেশা ভাঙ করা আর সিনেমায় সস্তা হিন্দি গান গেয়ে বেরিয়ে আড্ডা দেওয়া ছাড়া আর কিছুই তার পছন্দ নয়। বাপের ওই একটা মাত্র গুণই পেয়েছিল মানিক, গানের গলাখানি তারও ভালো। বোমা তৈরির সব থেকে সুর তৈরি অপূর্ব সমন্বয়। অস্বাভাবিক কিছু নয়, কিন্তু নজরেও আছে।
ফরাসি সাহিত্যিক ভিউ নাকি এককালে ছিলেন হার্ড ক্রিমিনাল, জেলও খেটেছেন বহুবার। তার অনেক সৃষ্টিই নাকি জেলের মধ্যে বসে লেখা। জমির উপর আদর্শের নজর অনেকটা মরার উপর শকুনের নজরের মতোই অব্যর্থ। নিস্তার নেই কারুর। মানিকের বিধবা মার ক্ষমতাই বা কতটুকু? তবুও সদরে গিয়ে মামলা লড়তে সে কসুর করল না। হয়তো জিততেও পারত, কিন্তু মামলা দেখাশোনা করার লোকের অভাবেই শেষ পর্যন্ত হেরে যেতে হলো তাকে। অসহায় বিধবা ও সবালোক অপদার্থ পুত্রের 1 বিঘে জমিটুকু গ্রাস করে পরিতৃপ্ত হলো আদার্স। বোমারু বোমা পটকা তৈরি করত নেশা ভাঙের খরচ চালাবার জন্য, নিজের ব্যবহারের জন্য নয়। গ্রামের কেউ কখনো তাকে নিজের হাতে ওইসব ব্যবহার করতে দেখেনি। কাজেই সেদিক থেকে গাঁয়ের কারুর কোনো অভিযোগও ছিল না তার সম্পর্কে। কিন্তু যেদিন সেই বিধবা স্ত্রীলোকটির মামলায় হেরে গিয়ে একমাত্র জমিটুকু তার হাতছাড়া হয়ে যাওয়ার রাগে দুঃখে প্রায় ক্ষেপে গিয়ে ছেলে মানিকের যাচ্ছে তাই করে গালমন্দ পারল, সেদিন মানিকের চোখের তারায় হঠাৎ যে আগুনটুকু জ্বলে উঠেছিল, সেটুকু বোধহয় নজরে পড়েনি পৌডার, কিংবা পড়লেও তার সঠিক অর্থ বুঝতে পারেনি সে। বরাবরের মতনই ওটাকেও বোধহয় একটা দেশলাই কাঠির আগুন বলে ধরে নিয়েছিল, যার স্থিতিকাল মাত্র কয়েক মুহূর্ত। অন্যদিন হলে মানিক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখানে ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে অশান্ত মনটাকে খানিকটা শান্ত করতে চেষ্টা করত। তারপর গুনগুন গুনগুন করে একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে সোজা চলে যেত কোনো তারিখানায় কিংবা কোনো গাঁজার আড্ডায়। সেদিন কিন্তু মানিক অন্য কোথাও না গিয়ে সোজা চলে গেল আদর্শের বাড়ি। আদর্শের তখন মাটির ঘরে দাওয়ায় দিবানিদ্রায় আয়োজন করছিল। মানিক উঠোনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে, তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে এসেছি চাচা। চমকে উঠে আদর্শ তাকায় মানিকের দিকে, নিজেকে সামলে নিয়ে বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কিসের বোঝাপড়া রে? আমাদের ওই 1 কাঠা যে 1 ফোঁটা জমি তুমি কেড়ে নিলে আজকে, ওই কথা। একটু হেসে আদর্শ নিজের কাঁচা পাকা দাড়িতে একবার হাত বুলিয়ে নিয়ে বলল, বোঝাপড়া কার সাথে করব? কেন আমার সাথে? আদালতের রায়ে ওই জমি তো আমার। বোঝাপড়া করতে হয় আদালতে গিয়ে কর না। তেমনি উত্তেজিত সুরেই বলে মানিক, না, তোমার সাথেই বোঝাপড়া হবে আজ। তুমি দলিলপত্রে কারসাজি করে আমাদের জমি বেহাত করেছো তো? তুমি ঠক, তুমি জোচ্চোর। আদর্শ উঠে দাঁড়ায়, দাওয়ায় একখানা খুঁটি শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত ঘষে চিৎকার করে ওঠে, কি বললি রে হারামজাদা? আমার বাড়িতে এসে আমাকেই বলছিস জোচ্চোর? বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। গিয়ে কোথায় নেশা ভাঙ করে পড়ে থাক যা। বেশ করব, তোমার বাপের পয়সায় তো নেশা করি না। কি বলি রে উল্লুক? আনোয়ারের দিকে কড়া বউয়ের ছেলের মুখে বড় কথা তো। নিকে কর বউ, তার বিয়ে করা মাকে এই শকুনটা কিনা বলছে তার বাবার নিকে করা বউ। সহসা মাথাটা ঘুরে ওঠে মানিকের, চোখের তারায় জ্বলে ওঠে বিদ্যুতের ঝলক, মাথার মধ্যে দাউ দাউ করে ওঠে আগুন। হঠাৎ জামার পকেট থেকে হাত ঢুকিয়ে একটা কালো রঙের গোল মতো পদার্থ টেনে তোলে মানিক। তারপর পকেটে হাত ঢুকিয়ে একটা কালো রঙের গোল মতো পদার্থ সেটা সোজা ছুঁড়ে মারে আদর্শকে লক্ষ্য করে। কান ফাটানোর শব্দ হয়, ভয়ঙ্কর শব্দ, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়াময়, সেই সঙ্গে আদর্শের ভয়ঙ্কর চিৎকার। বোমার টুকরোয় ক্ষত বিক্ষত আদর্শের রক্তাক্ত দেহটা মেঝে পড়ে যেতেই বাড়ির ভেতর থেকে তার বউ ও 9-10 বছরের মেয়ে ময়না চিৎকার করতে করতে ছুটে আসে সেখানে। ছোটাছুটি লেগে যায় প্রতিবেশীদের মধ্যে। মানিকের কিন্তু কোনো দিকে ভ্রূক্ষেপ নেই, তার মাথার মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। চোখের তারায় বিদ্যুতের পরিবর্তে এবার সহস্র সূর্যের দীপ্তি। কানের কাছে একটানা বেজে চলেছে একটা কথা, নিকে করা বউ, নিকে করা বউ। আগুন লেগেছে বরফে, জলের সাধ্য কি সেই আগুন নেভায়? পকেটে হাত ঢুকিয়ে আরও একটা তেমনি বস্তু টেনে তোলে মানিক।
আদর্শের ভুলুণ্ঠিত দেহটাকে দিকে লক্ষ্য করে সেটা ছুঁড়ে দেয় সে, কিন্তু তার আগেই হঠাৎ কান ফাটানো একটা শব্দ করে সেটা ফেটে যায় মানিকের নিজেরই হাতে। সামান্য আর্তনাদ করে সেখানেই লুটিয়ে পড়ে মানিক। 20 ক্রোশ দূরে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো দুজনকেই। কয়েক ঘন্টার মধ্যে মারা গেল আদর্শ। 22-23 বছরের যুবক মানিক কিন্তু বেঁচে উঠল। তবে হাসপাতাল থেকে জেলখানায় যাওয়ার আগে সেখানকার অপারেশন থিয়েটারে নিজের কনুই পর্যন্ত হাতখানা রেখে যেতে হলো তাকে। গ্রামটির নাম লক্ষ্মীপুর। থানার নাম ভিন্ন হলেও থানার অবস্থিত ওই লক্ষ্মীপুর গাঁয়েই গা ঘেঁষে আছে। এখানে পোস্টিং নিয়ে এসে 7-8 বছর আগে সেই আদর্শের হত্যার মামলায় কাহিনী আমি শুনেছিলাম, কিন্তু সেই মামলার খুনি আসামি মানিক যে 6-7 মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে নিজের গাঁয়ে ফিরে এসেছে সে কথা জানতাম না। খবরটা প্রথম পেলাম সেই আদর্শেরই একমাত্র মেয়ে ময়নার কাছে। অনেক দিন চাকরি হলো, থানায় বসে অনেক ধরনের অভিযোগ শুনতেই অভ্যস্ত, কিন্তু সেদিন থানায় ময়না নামের সেই 16-17 বছরের কিশোরী মুসলমান মেয়েটির মুখে যে অভিযোগ শুনেছিলাম তা বাস্তবে কি বিচিত্র, আর সেই অভিযোগের যে প্রতিকার সেটি সে আমার কাছে প্রার্থনা করেছিল তা আরও বিচিত্র। কিশোরী ময়নাকে সাহসী বলতে হবে। পাশের বাড়ির আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে শটান থানার মধ্যে ঢুকে পড়েছিল সে। প্রথমটায় আমি লক্ষ্য করিনি তাদের। দরজার বাইরে বন্দুক হাতে পাহারাদার কনস্টেবল বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল, তাই সে ওই 2 কিশোরী আগন্তুকের আগমন টের পায়নি। কাগজপত্রের উপর থেকে চোখ তুলে ওদের দিকে তাকাতেই ময়না কেমন যেন একটু সংকুচিত হয়ে উঠল। অবশ্য এটুকু তার প্রাথমিক সংকোচন। পরক্ষণেই হলুদ রঙের দূরে শাড়িখানার আঁচল আলগা হাতে কোমরে জড়িয়ে সঙ্গীকে নিয়ে সে চলে এলো আমার টেবিলের কাছে। ময়না সুন্দরী, গায়ের রং ফর্সা, মুখখানা ঢলঢলে, চোখের কোণে সুরমার টান, নাকে একটা ছোট্ট নাক ছাবি, কিন্তু কানে কোনো মালা, গলায় কোনো মালা কিচ্ছু নেই। হাতে একগাছা কাঁচের চুড়ি, মাথায় অনেকখানি তেল না দেওয়া চুলগুলি রুক্ষ, ধুলো ভর্তি পা দুখানা, ডান হাতের আঙুলে হলুদের ছোপ। আমি কিন্তু জিজ্ঞাসা করার আগেই ময়না তার কিশোরী কণ্ঠস্বরে যথাসম্ভব গম্ভীর করে তুলতে চেষ্টা করে আমাকে বলল, আমার একটা আর্জি আছে। ময়নার আর্জির বিষয়ে কান না দিয়ে আমি জিজ্ঞাসা করি, কে তুমি, কোত্থেকে এসেছো? আমার নাম ময়না, জবাব দেয় কিশোরী। লক্ষ্মীপুরে আমার বাড়ি। বেশ, তোমার আর্জি কি? একটা ঢোক গিলে ময়না আবার বলে যে লোকটা আমার আব্বাজানকে খুন করেছিল, সে গাঁয়ে ফিরে এসেছে। খুনের কথায় সতর্ক হয়ে উঠি আমি। কে খুন করলে ওই কিশোরীর বাবাকে? কে তোমার আব্বাজান? কবে খুন হলো সে? জিজ্ঞাসা করি আমি। আমার প্রশ্নে মুখখানা ম্লান হয়ে ওঠে ময়না, ছলছল করে ওঠে তার ডগার চোখ দুটি। একটু সময় চুপ করে থাকে, সে জবাব দেয়, সে অনেক কাল আগেকার কথা। আমার আব্বাজান আদর্শকে খুন করেছিল মানিক, সেই লোকটাই 6 মাস আগে ফিরে এসেছে। এতক্ষণে কিশোরীকে চিনতে আমি পারি। বললাম, ও, মামলা তো কবে চুকে বুকে গেছে। হাত কাটা মানিক গাঁয়ে ফিরে এসেছে বুঝি? তা ফিরে তো আসবেই। জেল থেকে ছাড়া পেয়ে সে ফিরে না এসে আর কোথায় যাবে? আমার জবাবের ধরনটা বোধহয় ঠিক মনোমতো হয়নি ময়না, তাই সে অনুযোগের সুরে এবার বললে, ফিরে এসেই যে আবার হাঙ্গামা শুরু করেছে। হাঙ্গামা শুরু করেছে? কি হাঙ্গামা? আবার বোমা পাটকা ফাটাতে শুরু করেছে নাকি? না না, ডান হাতটা সেই কুনুই পর্যন্ত কাটা না, ও কাজ আর পারবে কেন? তবে প্রশ্ন করি আমি। সঙ্গিনীর দিকে একবার তাকায় ময়না, তারপর মৃদু কণ্ঠে বলে, একতারা বাজিয়ে গান গাইতে শুরু করেছে। ও তাই বুঝি? আমি বললাম, তা ওর মধ্যে হাঙ্গামাটা কোথায়? ময়না আর কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। আমি বুঝতে পারি কি যেন বলতে গিয়েও সে বলতে পারছে না। কিসের একটা লজ্জা যেন ঘিরে ধরেছে এই কিশোরীকে। ময়নার অবস্থা থেকে এবার অন্য কিশোরীটি এগিয়ে আসে,
তার সাহায্যে। বললে, হাত কাটা মানিক এখন বোস্টম হয়েছে। হিন্দু পাড়ার সবাই ওকে মানিক পীর বলে ডাকে। বাঁ হাতে একতারা বাজিয়ে এখানে ওখানে ঘুরে ঘুরে কেবল গান গায়। সবাই বলে ওর গানে নাকি জাদু আছে। ও নাকি গান গাইয়ে মানুষকে বশ করার ফিকিরে ঘুরে বেড়ায়। অন্য মেয়েটি যখন মানিক সম্পর্কে কথাগুলো বলছিল, তখন আমি লক্ষ্য করছিলাম ময়না মাথা নিচু করে নিজের শাড়ির আঁচল খুঁড়ছিল। আমার মনে হচ্ছিল তার ফর্সা মুখখানায় যেন একটা রঙিন আভা ছড়িয়ে পড়ছিল সেই মুহূর্তে। মনুষ্য চরিত্র সম্পর্কে তেমন কোনো জ্ঞান আমার কিন্তু ছিল না। বিশেষ করে স্ত্রী কিংবা কিশোরী চরিত্র সম্পর্কে আমি তখনও অজ্ঞ। কিন্তু মানিক সম্পর্কে অন্য মেয়েটির কথাগুলো ও সেই সঙ্গে ময়নার বিশেষ ভঙ্গিটি আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে মানিকের গান গেয়ে মানুষকে বশ করার কথাটা গাঁয়ের অন্য লোকেরা যতটা বিশ্বাস করে, তার চাইতে অনেক বেশি বিশ্বাস করে ওই ময়না নিজে। মনে মনে খুব একচোট হেসে নিয়ে বাইরে গম্ভীরতা বজায় রেখে বললাম, আচ্ছা, অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। এককালের বোমারু একখানা হাত হারিয়ে এবার মানিক পীর হয়ে মানুষ বশ করার ফিকিরে ঘুরে বেড়ায়। তা একটা কথা, তোমরা সবাই ওর গান না শুনলেই তো পারো। আর কি জো আছে? অভিযোগের মুখর হয়ে ওঠে ময়না। কান দুটো তার বন্ধ করে রাখতে পারি না। হ্যাঁ, তাও তো বটে, ভয়ঙ্কর সমস্যা, বলতে থাকি আমি। তোমরা এবার বাড়ি ফিরে যাও, আমি ভেবে চিনতে দেখি এই ব্যাপারে কি করা যায়। ময়না এবার সোজাসুজি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওকে এবার আপনারা জেলে পাঠাতে পারবেন না? হ্যাঁ, তা আবার পারবো না কেন? কিন্তু ওকে আবার জেলে পুরেই আমি কি তোমায় খুশি করতে পারবো? কথাটা বলেই আমি ময়নার চোখের দিকে তাকিয়ে কিন্তু একটা লক্ষ্য কিছু করতে চেষ্টা করেছিলাম। আমাকে কিন্তু এবার নিরাশ হতে হয়। যা দেখতে চেয়েছিলাম তার কিছুই লক্ষ্য করলাম না ময়নার চোখে। পরিবর্তে সহসতার চোখজোড়া সজল হয়ে ওঠে। ধরা গলায় সে বলল, হ্যাঁ, আমি তাতে খুশিই হব। আমার আব্বাজানকে যে খুন করেছে তার সারা জীবন জেলে থাকা উচিত। কিশোরী দুটিকে বিদায় দিয়ে কিন্তু ওই ময়নার কথা ভাবতে থাকি। হিসেব মেলাতে পারছি না কিছুতেই। মানিক সম্পর্কে প্রথমটায় ময়নার মুখে যে অনুরাগের চিহ্ন ফুটে উঠেছিল সেটা আমি দেখেছিলাম। তাকে জেলে পাঠাবার কথায় তার চিহ্ন মাত্র কিন্তু দেখতে পেলাম না সেই মুখে। এটা কেমন করে সম্ভব? তবে কি কিশোরী চরিত্র নারীর চরিত্রের চাইতেও জটিল? 7 বছর পূর্বে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে জেল থেকে ফিরে এলো মানিক। একটা হাত নেই, কিন্তু সেজন্য কোনো দুঃখ বোধ নেই তার। নেশা ভাঙ সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। কথা বলে কম, চোখের দৃষ্টি আগের চাইতে অনেক শান্ত। এক মাথা ঝাঁকড়া লম্বা চুল, গায়ে কুচকুচে কালো দাড়ি, গালের মধ্যে পরনে লুঙ্গি, গায়ে আলখাল্লার মতো ঝুলের লম্বা ছেঁড়া পাঞ্জাবি। মানিক জেলে থাকতেই তার বিধবা মা কবর নিয়েছে, তাই এখন সে সম্পূর্ণ বন্ধনহীন। অবশ্য মা বেঁচে থাকতেও সংসারের বন্ধন বলে তেমন কিছু তার ছিল না। জমি জমা কিচ্ছু নেই। জেল থেকে ফিরে এসে নিজের হাতে ভাঙা ঘরটাকে খানিকটা মেরামত করে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে সে। বাপের আমলের ভাঙা একতারাটাকে সারিয়ে নিয়েছে। এটাই তার একমাত্র অবলম্বন। ভিক্ষা সে করে না, কিন্তু কেউ খুশি হয়ে কিছু দিলে ফিরিয়েও দেয় না। গ্রামের মুসলমান পাড়ার চাইতে হিন্দু পাড়াতেই তার আদর বেশি। কেউ কেউ অবশ্য তার এই নাম বাউল বেশের মধ্যে অন্য কোনো মতলব আছে বলে মনে করে। ঠাট্টা করে বলে, তার ওই বাউল বেশের ও যে হচ্ছে ভণ্ড বিড়াল তাপসী। নিজের কানে সে কথাগুলো শুনেও কিন্তু কোনো জবাব দেয় না মানিক। ঠোঁটের সামনে সামান্য একটু হাসি ফুটিয়ে বাঁ হাতে একতারা সুরের ঝঙ্কা তুলে সে গেয়ে ওঠে, দেখ এলাম ভবের ঘাটে পাড়া পাড়ের স্টিমার, সাঙের ওই যে মনের মানুষ, রাম রহিম তার প্যাসেঞ্জার, দেখে এলাম সারা দিব বেচা কেনা, ওপার যেতে মন সরে না, তাই ভবের হাটে রইলাম পড়ে, আমার এমন কুলাঙ্গার দেখে এলাম।
গাঁয়ের কেউ তাকে পছন্দ করে, কেউ তাকে করে না, কিন্তু তার গলার সুরের তারিফ করে সকলে। বলে ওর বাবা আনোয়ারের চাইতেও ওর গলা মিষ্টি। প্রশংসাই হোক কিংবা গালমন্দই হোক, মানিকের মুখে হাসিটি কিন্তু সর্বদাই লেগে থাকে। মুশকিল হচ্ছে ময়না। এই কিশোরী মেয়েটি মনে প্রাণে ওই পিতৃহন্তা মানিককে ঘৃণা করতে চেষ্টা করে। প্রায় তার চোখের সামনেই ওই লোকটা একদা তার আব্বাজানকে খুন করেছিল। সেই ছবি এখনো তার চোখের সামনে স্পষ্ট হয়ে আছে। চোখ বুজলে এখনো সে তার আব্বাজানের যন্ত্রণাকাতর মুখখানা দেখতে পায়। তাই তার পক্ষে মানিককে ঘৃণা করাই স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে মানিকের হাতের একতারাটা বেজে ওঠে। সঙ্গে সঙ্গে কান দুটো খাড়া হয়ে ওঠে ময়নার। সাংসারিক কাজে নিজেকে বিবৃত রাখতে চেষ্টা করলেও সফল হয় না সে। বাইরের মন বলে ওর ওই একতারার বাজনা বন্ধ হয়ে যাক, স্তব্ধ হয়ে যাক ওর কণ্ঠের সুর। কিন্তু ভেতরের মন বলে সম্পূর্ণ অন্য কথা। সেই মন অপেক্ষা করে থাকে কখন তার কণ্ঠে জেগে উঠবে গানের সুর। 30 বছরের যুবক মানিকের গলার সেই মিষ্টি সুর শুনতে শুনতে 16 বছরের কিশোরী ময়নার মনটা যেন পাখা মেলে কোথায় ভেসে যায়। আনন্দের বদলে হাহাক্কার করে ওঠে তার কিশোরীর মন। সেই মুহূর্তে সেই হাহাক্কারটুকু সব চাইতে ভালো লাগে তার। ওটুকু যেন তার বড়ই পরিচিত, বড়ই আপনার। মানিকের কণ্ঠে গান থেমে গেলেও সেই গানের রেশ কিন্তু ময়নার কানে বেজে চলে অনেকক্ষণ পর্যন্ত। ইচ্ছা হয় ওই লোকটার কাছে ছুটতে যাই, গিয়ে বলে, গান বন্ধ করলে কেন, আবার গাও। গেয়ে গেয়ে চোখের জল আর উদাস হয়ে ওঠা মনটাকে ভাসিয়ে নিয়ে যাও। স্টিমারের সারেঙ্গের আমি চিনি না, কিন্তু রাম রহিমের মতো আমিও একজন যাত্রী হতে চাই। ময়না সেদিন থানায় এসে আমাকে ঠিকই বলেছিল যে মানিকের সুরে নাকি জাদু আছে, স্বাভাবিকই জাদু। সেই জাদুর টানেই একদিন নিজের অজান্তেই পায়ে পায়ে ময়না এসে হাজির হয়েছিল মানিকের উঠানে। সবে সন্ধ্যা হয়েছে তখন। ও পাড়ায় হিন্দু বাড়িতে জেগে উঠেছে শঙ্খধ্বনি, আর এ পাড়ায় মুসলিম বাড়িতে সন্ধানে বন্দনা হচ্ছিল চেঙার জ্বালিয়ে। নিজের ঘরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে বসে উদাসী কণ্ঠে গান গাইছিল মানিক। পাশের একখানা খুঁটির দেহভার এলিয়ে দিয়ে শুনছিল ময়না তন্ময় হয়ে। গানের উদাস করা সুরে তার বুকের মধ্যে একটা অব্যক্ত বেদনা গুমড়ে গুমড়ে মরছিল। একসময় মানিকের গান থামতেই ময়না বলে ওঠে, থামলে কেন গাজী? ময়নাকে এতক্ষণ লক্ষ্য করেনি মানিক। তার কণ্ঠস্বরে হঠাৎ চমকে ওঠে। সে তাকায় তার মুখের দিকে। এ অঞ্চলের হিন্দুরা তাকে মানিক পীর বলে ডাকলেও গাজী সম্বোধন ওই প্রথম। মানিক কোনো জবাব না দিয়ে এক মুহূর্তে তাকিয়ে থাকে সেই কিশোরীটির দিকে। একটু স্মিত হাসি দেখা দেয় তার ঠোঁটের কোণে। এতক্ষণ পরে হঠাৎ সে সম্মিত ফিরে পায় ময়না। কি করেছে সে? ভর সন্ধ্যাবেলায় সে কোথায় এসে দাঁড়িয়েছে? কেউ দেখে ফেললে সে কেলেঙ্কারি শেষ থাকবে না। বিশেষ করে তাদের সম্প্রদায়ের মধ্যে একটা মস্ত এটা গুনাহা। আর সেখানে দাঁড়ায় না ময়না। গায়ের আঁচলটা টেনে নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে ছুটতে পালায়। চোখে তার ভয়ঙ্করচিত হরিণীর দৃষ্টি। সেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। ময়নার বরাতও ঠিক তেমনি। মানিকের বাড়ি থেকে বেরোতেই তার সামনে পড়ে প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। শাড়ির আঁচলে মুখ ঢেকে মাটির কলসি কাঁখে খাবার জল নিয়ে ফিরছিল তারা। মুখোমুখি দেখা হতেই প্রথমটা হকচকিয়ে যায় ময়না। একটা কিছু কৈফিয়ত দেবার জন্য কয়েক মুহূর্ত দাঁড়ায়। পরক্ষণে কিছু না বলেই ছুটতে চলে যায় নিজের বাড়ির দিকে। পরের দিন সকলের মধ্যে গাঁয়ের আবাল বৃদ্ধ বনিতা কারুর জানতে বাকি থাকে না যে সমস্ত মেয়ে ময়নাকে মানিকের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল ভর সন্ধ্যাবেলায়। ময়নার বিধবা মা কপালে করাঘাত করে কাঁদে। ময়নার ভাগ্যকে যারা মনে মনে হিংসা করেছিল তারা এমন একটা মুখরোচক খবরে উৎসাহিত হয়ে ওঠে।
বাস্তবিকই ময়নার সৌভাগ্য বলতে হবে, নইলে চালচুলোহীন এই মেয়েটার কেবল খুবসুরতের জোরেই পাশের গ্রাম আগুদির মস্ত বড় জোরদার সুমুর মিয়ার ছেলে ফকিরের বউ হতে পারে? পছন্দ মুকুর মিয়ার নয়, পছন্দ ফকিরের নিজের। একটা রাজনৈতিক দলের সক্রিয় কর্মী সে, গোটা এলাকায় কিছুটা প্রতিপত্তিও আছে তার। সেই ফকিরেরই নজরে পড়ে গেল ময়না। খবরটা কানে উঠল শুকুরের। একমাত্র ছেলে, তাই আবার একজন ছোটখাটো নেতা। কাজেই বিয়ের প্রস্তাবটা ময়নার মার কাছে পৌঁছতে দেরি হলো না। ময়নার মা তো হাতে স্বর্গ পেল। শুকুর মিয়ার মতো ধনীর ঘরের বউ হয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। ময়না নিজেও তো কম খুশি নয়। এ তল্লাটে ফকিরের কত সুনাম, কত প্রতিপত্তি। ময়নার মা চাপা গলায় মেয়েকে ধমকায়, পাজি, হতচ্ছাড়ি, ওই হাত কাটা খুনি ছেলেটার বাড়ি গিয়েছিলি কেন? চারিদিকে যে ঢিঢি পড়ে গেছে, কি দরকার ছিল তোর সেখানে বেসামার কোথাকার? বেসারাম অপরাধীর ভঙ্গিতে মৃদু কণ্ঠে জবাব দেয় ময়না। গিয়েছিলাম ওর গান শুনতে। গান শুনতে? মেয়েকে ভেঙচে ওঠে মা। লাজ লজ্জার মাথা খেয়ে যে ওখানে গেলি, একবার ভাবলি না যে লোকে দেখতে তুই গান শুনতে গেছিলি? লোকে দেখলে কি বলবে? এ খবর কি আর শুকুর মিয়ার কিংবা তার ছেলের কানে উঠবে না? এমনিভাবেই নিজের মুখে কেন মুখ পোড়ালি হতভাগী? এমন যদি ওর মতো পাল্টে শাদি ভেঙে দেয় তখন কি হবে? কথাটা ময়না নিজেও যে ভাবেনি তা কিন্তু নয়। সত্যিই লোকটা সুরে জাদু আছে। সেই টানেই সে সেখানে গিয়েছিল। কিন্তু আর নয়। মনে মনে কঠিন শপথ করে ময়না, আর কোনো দিন সে ওই লোকটির ধারে কাছেও যাবে না, ওর গানও শুনবে না। ওকে যে মনে প্রাণে ঘৃণা করবে। লোকটা যে একদিন নিষ্ঠুরভাবে তার বাপজানকে খুন করেছিল, সে কথা সে কিছুতেই ভুলতে পারে না। মনের শপথ কিংবা মনেই থেকে যায় ময়নার। মানিককে যে যতই অগ্রাহ্য করতে চেষ্টা করে, তার ওই গান ততই আকৃষ্ট করতে থাকে তাকে। এক সময় তার মনে হয় ওই হাত কাটা লোকটার যেন কোনো আলাদা সত্তা নেই। মানিক আর তার গান যেন একসঙ্গে মিশে গিয়ে হাহাকার একটা হয়ে উঠেছে। আর সেই যুগ্ম সত্তা যেন প্রচণ্ড বেগে আকর্ষণ করে চলেছে তাকে। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ওঠে ময়না। এক অজানা শঙ্কায় তার কিশোরী মনটার থর থর কাঁপতে থাকে। অতি সঙ্গোপনে ঈশ্বরের কাছে আর্জি জানায় ময়না। বলে, হে খোদা, এ তুমি আমার কি করলে? হাত কাটা পঙ্গু ওই লোকটাকে ঘৃণা করতে চাইলেও আমি পারি না কেন? কেন ওর কণ্ঠস্বর শোনার জন্য দিন রাত আমার মন উন্মুখ হয়ে থাকে? গ্রামের লোকেরা ইদানিং আরও অনেকবার ময়নাকে দেখেছে মানিকের কাছাকাছি। কথাবার্তা বলতে অবশ্য কেউ দেখেনি, দেখেছে কেবল মানিককে একতারা বাজিয়ে আপন মনে গান গাইছে, আর ময়নাকে একটু দূরে দাঁড়িয়ে তন্ময় হয়ে সেই গান শুনতে। পাড়া প্রতিবেশীরা ঠাট্টা বিদ্রুপ করে বাড়িতে বিধবা মার গালাগাল দেয়, কিন্তু ময়না কেমন যেন নির্বিকার। খবরটা শুকুর মিয়ার মারফত ফকিরের কানে ওঠে। রেগে চোখ দুটো দপ করে জ্বলে ওঠে ফকিরের। ইচ্ছা হয় ওই ভগু খুনিটাকে উচিত শিক্ষা দেয়। সে ক্ষমতাও ফকিরের আছে, কিন্তু নিজেকে সংবরণ করে ফকির। নিজের বিয়ে শাদির ব্যাপারে এমন কিছু সে করতে চায় না যা নাকি তার রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার খোরাক জোগাবে। এসব ব্যাপারে ফকির বাস্তবে কি হুঁশিয়ার। তেমন কিছু শিক্ষিত না হলেও ফকির কিন্তু বুদ্ধিমান। সে জানে যে সবেরা মেওয়া ফলে। হ্যাঁ, ময়নাকে শাদি করে ঘরে তুলতে হলে ধৈর্য ধরতেই হবে তাকে। যে কোনো কারণেই হোক পিতৃহারা মানিককে দিয়ে মনটা তার ঝুঁকেছে। হয়তো একটা একান্তই সাময়িক ব্যাপার। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন ধরনের অস্বাভাবিক ঝোঁক হয়তো অনেকের মধ্যেই জেগে ওঠে। আবার 2 দিন বাদেই সব ঠিক হয়ে যায়। লক্ষ্মীপুর গ্রামে একটা নদী,
নদী না বলে খাল বলাই উচিত। গ্রীষ্মকালে জল প্রায় থাকেই না। তিত্তির করে জলের যে ধারাটুকু বয়ে চলে, তার মধ্যে নেমে গ্রামের ছেলে বুড়ো দল কাঁদা ঘেঁষে মাছ ধরে। আবার গ্রামের মানুষের পানীয় জল বলতে ওই সামান্য জলের ধারাই। গ্রীষ্মের সন্ধ্যা, নদীর পাড়ে মেঠো পথ ধরে গাঁয়ে ফিরছিল ফকির। হঠাৎ একটা গানের সুর কানে যেতেই সে থমকে দাঁড়ায়। এদিক ওদিক তাকাতেই তার চোখে পড়ে নদীর পাড়ে একটা আম গাছের নিচে বসে এক হাতে একতারা বাজিয়ে আপন মনে গান গাইছে মানিক। আর একটু দূরে নদীর উঁচু চড়ায় পা ছড়িয়ে বসে গান শুনছে ময়না। তার কোলের কাছে গড়াগড়ি যাচ্ছে কানা ভাঙা আর একটা মাটির কলসি। নদী থেকে জল তোলার কথা বোধ হয় ভুলেই গেছে সে। মানিক তখন গাইছিল, মায়া মোহের শিকলি পায়ে কেন আসিস ভবের নায়ে, নায়ের তলায় মস্ত ফুটো বোঝাই কেবল খড় ও কুটো, অথই ঝলে ভাসাও তরি জলের ছোঁয়া লাগাও গায়ে। এমন একটা দৃশ্য ফকিরের দেহের সমস্ত রক্তকে মাথায় তুলতে যথেষ্ট। সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর কিছু ইচ্ছা হচ্ছিল তার, কিন্তু কি ইচ্ছা হচ্ছিল তা সে ঠিক বুঝে উঠতে পারছিল না। অবশেষে কিছুই না করে একটা চিন্তার বোঝা মাথায় নিয়ে সন্তর্পণে সরে পড়ে সেখান থেকে। কেমন যেন একটা রোগ চেপে যায়। এই মেয়েটার মন ফেরাতেই হবে, ওকেই তো শাদি করতে হবে। একটা ডাকাতি মামলার তদন্ত শেষ করে ক্লান্ত দেহে সবে থানায় এসে বসেছি, হঠাৎ মাঝবয়সী একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, সর্বনাশ স্যার, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কোত্থেকে এসেছেন জিজ্ঞাসা করি আমি। জবাব দেয় লোকটি, এসেছি স্যার লক্ষ্মীপুর থেকে। ওই গাঁয়ের আদর্শের বিধবাটা খুন হয়েছে। সর্বনাশ, খুন হয়েছে? চমকে উঠি আমি। পরক্ষণেই আমার মনে পড়ে এসব অঞ্চলে মানুষের মুখে খুন শব্দের অর্থ সর্বদাই হত্যা নয়। কেউ আহত হলেও ওরা বলে খুন হয়েছে। কে খুন করলো? সঙ্গে সঙ্গে জবাব দেয় লোকটি, আমাদের গাঁয়েরই হাত কাটা শেখ মানিক। আদর্শকে খুন করে 7 বছর জেলে ঘানি ঘুরিয়ে ছেলেটার স্বভাব শোধরায়নি। এবার তার বিধবাটার পালা। মানিক অর্থাৎ তোমাদের গাঁয়েরই সেই বোমারু? আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, মাথা নেড়ে সায় দেয় লোকটা। আজকাল আবার বাউলের ভেগ ধরেছে, হিন্দুরা তো ওকে মানিক পীর বলেই ডাকে। খবরটা সত্য সত্য যাচাই করতে গিয়ে লোকটাকে জেরা করে জানতে পারি যে রোজকার মতো সেদিনও ময়নাকে গালাগালি করছিল ময়নার মা। বলছিল, এমন পাজি নচ্ছার হয়ে উঠবি জানলে ছেলেবেলায় নিমের রস খাইয়ে তোকে মেরে ফেলতাম। হারামজাদি, শাদি যদি ভেঙে যায় না তোর, গলার টিপে তোকে মারবো আমি, এই বলে রাখলাম। সাধারণত মার কথায় মেয়ে কোনো জবাব না দিয়ে চুপ করে থাকতেই অভ্যস্ত, কিন্তু সেদিন তার সহ্য করতে না পেরে মৃদুকণ্ঠে কি যেন একটা জবাব দিয়েছিল ময়না। সঙ্গে সঙ্গে আগুনে ঘি পড়ল। ময়নার মার হাতে ছিল একখানা চেলা কাঠ। সেই কাঠখানায় সে ছুঁড়ে মারল মেয়েকে লক্ষ্য করে, আর সেখানে এসে লাগলো ময়নার কপালে। দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ময়না মাগো বলে কপালে হাত দিয়ে বসে পড়ল। ঠিক ঠিক সেই মুহূর্তে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মানিক। ময়নার আর্তনাদ শুনে ছুটে এসে হাজির হলো সে ময়নাদের উঠোনে। কয়েক মুহূর্ত স্থির চোখে ময়নার রক্তাক্ত মুখখানার দিকে তাকিয়ে থেকে সে তার মাকে বলে ওঠে, এ কি করেছিস চাচি? নিজের মেয়ে বলে যা ইচ্ছা তাই করতে পারো নাকি তুমি? তুমি কি মা নাকি রাক্ষসী? কি বললি রে হতভাগা? ঝঙ্কার দিয়ে ওঠে ময়নার মা। বাড়ির ভিতরে ঢুকে আমার মেয়েকে দরদ দেখাতে এসেছো? আবাগির বেটা, বেরো আমার বাড়ি থেকে, বেরো। বাপকে খেয়ে বুঝি আঁশ মেটেনি, এবার আমার মেয়েটাকে খাওয়ার মতলব করছো, তাই না? মানিক আর কিছু না বলে বেরিয়ে এসেছিল। তবে তার আগে নাকি সে শাসিয়েছিল ময়নার মাকে। বলেছিল, ভুলে যেও না চাচি, আমি এখনো মরিনি। একটা হাত গেলেও আমার আর একটা হাত কিন্তু এখনো আছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই নাকি আদেশের বাড়িতে পরপর 2টো বোমার শব্দ হয়। প্রতিবেশীরা ছুটে এসে দেখে চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী।
তার মধ্যে উঠোনে কাত হয়ে পড়ে আছে ময়নার মা, আর ময়না হতভম্বের মতো বসে আছে মায়ের কাছে। ওদের গোয়াল ঘরে একাংশ দাউ দাউ করে জ্বলছে। আমি যখন লক্ষ্মীপুরে আদর্শের বাড়ি এসে পৌঁছালাম তখন গোয়াল ঘরের আগুন নিভে গেছে। প্রতিবেশীরাই নিভিয়েছে। আমার অনুমান ঠিক, ময়নার মা খুন হয়নি। এমনকি তেমন কোনো জখমের চিহ্নও ছিল না তার দেহে। বোমার প্রচণ্ড শব্দে সে অজ্ঞান হয়ে পড়েছিল। প্রতিবেশীরা তার মুখে চোখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনতে চেষ্টা করছিল, আর কপালে জখম নিয়ে মার মুখের উপর ঝুঁকে পড়ে মেয়ে ময়না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমাকে দেখেই ময়না ডুকরে কেঁদে ওঠে, বলতে থাকে, আমি জানতাম না যে এমন একটা কাণ্ড একদিন ঘটবে। বাপজানের মতো আমার মাকেও সে খতম করবে। তাই তো সেদিন থানায় গিয়ে আপনাকে বলেছিলাম ওই দুশ্মনকে জেলে পুঁততে। ময়নার কথায় প্রতিবেশীরা বিস্ময় মাখা দৃষ্টিতে পরস্পরের দিকে তাকায়। ওই দুশ্মন বেটাকে জেলে পুঁততে মেয়েটা যদি এতই আগ্রহ, তাহলে সে বারবার কেন ছুটে যেত তার কাছে? ময়নার কথার জবাবে তাকে সান্ত্বনা দিয়ে আমি বললাম, ভয় কি, তোমার মা ভালো হয়ে উঠবে। তবে এবার ওই হাত কাটা ছেলেটিকে আমি জেলে পুরবই। মানিককে কিন্তু তার বাড়িতেই পাওয়া গেল। জিজ্ঞেস করলাম, একতারা বাজিয়ে যতই কেননা বাউল গান গাও, স্বভাব কিছুতেই ছাড়তে পারোনি কেমন? বোমারু কি আর রাতারাতি সত্যিকারের মানিক পীর হয়ে উঠতে পারে? বাবাকে খুন করেছ, এবার মেয়েটাকে হাতের মুঠোয় পুঁততেই বুঝি মাকে খুন করতে চেষ্টা করেছিলে? আমার প্রশ্নের কিছুক্ষণ কোনো উত্তর জবাব দেয় না মানিক। তারপর মৃদুকণ্ঠে বলে, না স্যার, আমি এ কাজ করিনি। ধমকে উঠি আমি, মিথ্যে বলছো তুমি? মিথ্যে বলিনি। কয়েক মুহূর্তে আমার মুখের দিকে তাকিয়ে থাকে মানিক, তারপর আবার বলে, হ্যাঁ, আমি এই কাজ করিনি। সত্যি 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 মিথ্যা তো দুই যমজ ভাই। বাছাই করা ভারী শক্ত। মানিকের এই দার্শনিকমূলক কথাগুলো ভালো লাগছিল না আমার। গ্রেপ্তার করে ওকে নিয়ে এলাম থানায়। এখন মনে হলো ওকে কোর্টে চালান দেবো। পরক্ষণেই কিন্তু তা না করে ওকে জামিনে ছেড়ে দিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল ছেলেটা জামিন থেকে পালাবে না। বেশ কয়েকটা দিন কেটে গেল তারপর, কিন্তু মামলা তদন্ত তেমন আর এগোচ্ছে না। এগোচ্ছেই বা কেমন করে বলি? পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা মানিক দোষী বলে সাব্যস্ত হলেও এর বিরুদ্ধে চাক্ষুষ কোনো প্রমাণ আমি কিন্তু কখনো পাইনি। কেউ দেখেনি তাকে বোমা ছুটতে। অস্বীকার করেছিল মানিক নিজেও। অবশ্য মানিকের অঙ্গীকারে তেমন একটা দাম নেই কোনো কিছু। দোষীর পক্ষে দোষ তো আর স্বীকার করা স্বাভাবিক না। গাঁয়ের লোকেরা কিন্তু ধারণা মানিক বাঁ হাত দিয়ে বোমা ছুঁড়েছিল বলেই ময়নার মার গায়ে লাগেনি, নাইলে সেদিন তাকেও আদর্শের পথেই যেতে হতো। আল্লাহ মেহেরবান, তাই বিধবা বেঁচে গেছে। মানিকের নিজের আচার আচরণে কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই। আগের মতোই গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে একতারা বাজিয়ে এসে গান গেয়ে বেড়ায়। বোমা ছোড়ার ঘটনার কথা কেউ জিজ্ঞাসা করলে স্বীকার কিংবা অস্বীকার কিছুই করে না, কেবল একটু ম্লান হাসে। হিন্দু পাড়ার কেউ কেউ হয়তো ঠাট্টা সুরে বলে, কি গো মানিক পীর, শেষে কিনা একটা ছুরির জন্য বোমাবাজিতে আবার হাত লাগালে? মুখে হাসি তুলে একটু সময় চুপ করে থাকে মানিক। টুং টাং শব্দে বেজে ওঠে তার হাতের একতারা। তারপর সেই বোমাবাজিকেই যেন সমর্থন করে সে গেয়ে ওঠে, এ সংসার বোমাবাজিতে দোষের কি বা আছে? চেয়ে দেখো স্বর্গপানে ভাই, ভোলার মুখেই বোম বোম সদাই। মহাব্যোমে এই বোম ভাণ্ড, তা ধীনাধীন নাচে। এ সংসারের বোমাবাজিতে দোষের কি বা আছে? মানিকের মুখে এ ধরনের গান শুনে কেউ কেউ বলে ওঠে, সাংঘাতিক লোকটা, এমন একটা কাজ করেও এতটুকু অনুশোচনা নেই। উল্টে আবার বোমাবাজির গুণকীর্তন। কথাটা ময়নার কানে ওঠে, কিন্তু কিচ্ছু বলে না সে। ওই ঘটনার পর থেকে কেমন যেন অতিরিক্ত শান্ত হয়ে উঠেছে ময়না। ছলছল কলকল শব্দে বয়ে যায় নদীর স্বাভাবিক গতিপথে। কে যেন বাধা দিয়েছে,
কিশোরী ময়না যেন হারিয়ে ফেলেছে প্রাণোচ্ছলতা। কথা বলে কম, বাইরে বেরোয় আরও কম। কিন্তু মানিকের কণ্ঠস্বর কানে পৌঁছালে চঞ্চলতার বদলে উন্মনা হয়ে ওঠে সে। বাঁধ দেওয়া নদীর জল উপচে পড়ে দুকুল ভাসিয়ে নিয়ে যায়। কৈশোর ছাড়িয়ে যৌবনের সীমানায় পা দিয়ে নিজের ছোট্ট বুকখানার মধ্যে যে উথালি পাথালি করা স্রোতের তাণ্ডব সে অনুভব করতে থাকে। তাকে সংযত করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ে সে। আকর্ষণ বিকর্ষণের মিশ্র অনুভূতিতে বাইরেই আপাতত শান্ত কিশোরী মনের তলায় একটা অব্যক্ত যন্ত্রণা যেন সর্বদাই মাথা খুঁড়তে থাকে। মামলা তদন্ত চালু থাকা, তদন্তে প্রাণ থেমে যাওয়ায় মৃত্যুর লক্ষণ। ব্যাপারটা অনেকটা সেই বিষ খাওয়া রোগীর মতো। যতক্ষণ জেগে আছে ততক্ষণই বেঁচে ওঠার সম্ভাবনা, একবার ঘুমিয়ে গেলেই অনিবার্য মৃত্যু। এই মামলা তদন্ত আমার হাতে আসে, আমি প্রায় থমকে রয়েছিলাম। কিছুতেই এগোতে পারছিলাম না। বোমার আঘাতে ময়নার মা জখম না হলেও তার গোয়াল ঘরের খানিকটা পুড়ে তো গেছে। মানিকের বিরুদ্ধে রুজু হয়েছে গৃহ দায়ের মামলা, কিন্তু কোথায় তেমন জোরালো প্রমাণ যা দিয়ে তাকে আদালতে অভিযুক্ত করতে পারি? তদন্তের সাফল্য অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল। মাথা কুটলেও যেমন প্রমাণ মেলে না, তেমনি সময়ে সময়ে এমন সব প্রমাণ আকস্মিকভাবে হাতের কাছে এসে হাজির হয় যা নাকি সম্পূর্ণ অপ্রত্যাশিত। কতকগুলো পোড়া দড়ি ও ছেঁড়া কাগজের টুকরো নিয়ে থানায় এসে একদিন নাড়াচাড়া করছি। বোমার অংশ এগুলো সংগ্রহ করেছিলাম ময়নাদের উঠোন থেকে। নিয়ম অনুযায়ী এগুলো পাঠাতে হবে বিস্ফোরকের দ্রব্য বিশেষজ্ঞের কাছে পরীক্ষার জন্য। বোমা বাঁধার পোড়া ও ছেঁড়া কাগজের টুকরোয় লেখা কী সব লেখা আছে সেগুলো কিন্তু অত ভালো দেখে বোঝাও যায় না। হঠাৎ সেই ছেঁড়া কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে আমি চমকে উঠি। ঘোর অন্ধকারের মধ্যে আলোর রোশনাই চোখে পড়ে আমার। আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চেঁচিয়ে উঠতে থাকা ইচ্ছা করে আমার। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়ি লক্ষ্মীপুর গ্রামের কাছেই সেই আগুদি গ্রামের দিকে। শুকুর মিয়াকে তার বাড়িতেই পাওয়া গেল তার ছেলে ফকিরকেও। শুকুরকে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, লক্ষ্মীপুরের আদর্শের মেয়ে ময়নার সঙ্গে আপনার ছেলের শাদির ব্যবস্থা তো পাকা হয়ে গেছে না? কেমন? মাথা নেড়ে সায় দেয় শুকুর মিয়া। আমি আবার জিজ্ঞাসা করি, ওদের বাড়ি সেদিন কে বোমা ছড়ে ময়নার মাকে জখম করতে চেষ্টা করেছিল আপনি জানেন? একটু সময় চুপ করে থেকে জবাব দেয় শুকুর, শুনেছি এ কাজ নাকি ওদের গ্রামের হাত কাটা মানিকের কাজ। কে বলেছে আপনাকে যে গাঁয়ের লোকটাই বলা বলি করছে? কিন্তু আমি যদি বলি মানিকে কাজ করেনি, যদি বলি ময়নার মার সঙ্গে কথা কাটাকাটির সুযোগ নিয়ে অন্য কেউ মানিকের ঘাড়ে এমনিভাবেই দোষ চাপিয়ে দিতে চেষ্টা করেছিল? শুকুর মিয়া আর কিছু বলে না। চুপ করে থাকলেও পাশ থেকে ফকির উঠে বলে, মানিকের ঘাড়ে দোষ চাপিয়ে অন্যের লাভটা কি? একটু হেসে আমি বললাম, বোধহয় মানিকের ওপর ময়নার মনটাকে বিষিয়ে দেওয়া। খানিকক্ষণ চুপ করে থেকে ফকির আবার বলে, এসবের জন্য আমাদের কি সম্পর্ক? ময়নার মনটাকে বিষিয়ে দিতে পারলে তোমারই তো লাভ। আমার কি লাভ? চঞ্চল হয়ে ওঠে ফকিরের চোখ দুটো। সঙ্গে সঙ্গে দৃঢ়কণ্ঠে আমি বললাম, হ্যাঁ, একমাত্র লাভ তোমারই। তাই বলছি, এ কাজ করেছিলে তুমি। আমি? প্রায় আর্তকণ্ঠে বলে ওঠে ফকির। তেমনি সুরে আমি বললাম, হ্যাঁ, তুমি সেই বোমা তৈরি করেছিলে। বলতে বলতে তোমার পোড়া কাগজের টুকরোগুলো মেলে ধরলাম তার চোখের সামনে। ফকির বিহুবল চোখে এই কাগজগুলোর দিকে তাকিয়ে রইল, এক দৃষ্টে তাকিয়ে রইল। আমি বললাম, তাকিয়ে দেখো, এর মধ্যে ইংরাজি ও বাংলায় তোমার নাম, গাঁয়ের নাম, সাল প্রভৃতি লেখা রয়েছে। তাড়াতাড়িতে নিজের কোনো খাতা থেকেই বোধ হয় কাগজ ছিঁড়ে বোমার মশলা বাঁধার কাজ সেরেছিলে তুমি।
তখন বোধহয় ধারণাই করতে পারোনি যে এই কাগজের টুকরোগুলোই একদিন ধরিয়ে দেবে তোমাকে। ভীতবিহ্বল ফকির কিন্তু মচকালেও ভাঙল না। রাজনৈতিক দলের কর্মী বলে কথা, তেমন বিদ্যে না থাকলে বুদ্ধির তো অভাব ছিল না। তাই সে নিজেকে সামলে নিয়ে বলল, কাগজের টুকরোয় আমার নাম ধাম লেখা রয়েছে বলেই এ লেখা আমার, তার প্রমাণ কোথায়? অন্য কেউ তো আমার নাম ধাম লিখতে পারে? সঙ্গত প্রশ্ন। জবাবে আমি বললাম, হ্যাঁ পারে বই কি, তবে এক্ষেত্রে এগুলি যে তোমারই লেখা তাও যথাসময়ে প্রমাণিত হবে। এবার চলো আমার সঙ্গে। যাবার কথা শুনি শুকুর মিয়া কাঁচুমচু মুখে জিজ্ঞাসা করল, কোথায় যাবে স্যার? গম্ভীর কণ্ঠে জবাব দিলাম, আমি থানায় একে গ্রেপ্তার করলাম। তদন্তের শেষের অংশটুকু কিন্তু তেমন দীর্ঘ নয়। নিয়মিত সাদা কাগজের উপর ফকিরকে দিয়ে দেখলাম নাম ধাম ঠিকানা সাল। তেমনি নাকি বোমার টুকরোয় কাগজের উপর ছিল। অবশেষে সব কাগজপত্র পাঠিয়ে দিলাম হাতের লেখা বিশেষজ্ঞের কাছে। অল্পদিনেই পেয়ে গেলাম বিশেষজ্ঞের অভিমত। একই লেখা, নমুনা লেখার লেখকই বোমার টুকরো কাগজের লিখেছেন। ফকিরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ এসে গেল আমার হাতে। কয়েক টুকরো ছেঁড়া ও পোড়া কাগজ ধরিয়ে দিল অপরাধীকে। খবরটা ছড়িয়ে পড়ল চারিদিকে। এমন কাণ্ড এই অঞ্চলে এর আগেও কখনো ঘটেনি। একটি মেয়ের মন ফেরাতে গিয়ে কি সাংঘাতিক ঝুঁকি নিয়েছে ফকির, কিন্তু দুর্ভাগ্য তার, শেষ রক্ষা হলো না। গাঁয়ের আবাল বৃদ্ধ বনিতা যখন এই আলোচনায় মশগুল, ময়নার মা আশাহত হয়ে মুখখানা যখন স্নান হয়ে উঠেছে, আর ময়নায় নিজের কিশোরী মনের উপরেই সেই জগদ্দল পাথরখানা যখন কোনো মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে, তখন সারা গায়ে কেবলমাত্র একটি লোকের চোখেই ফুটে উঠল না কেন কোনো কৌতূহলের চিহ্ন, কিংবা তার মুখে দেখা গেল না কেন কোনো ভাবান্তর। সেই লোকটি হলো মানিক, হাত কাটা মানিক পীর, কেশরী ময়নার আদরের গাজী। সে তখন কোনো গাছের ছায়ায় বসে একতারা বাজিয়ে আপন মনে পাড়াপাড়ের স্টিমারের সন্ধান করে বেড়াচ্ছে। দেখে এলাম ভবের ঘাটে পাড়াপাড়ের স্টিমার, সারেং যে ওই মনের মানুষ রাম রহিম তার প্যাসেঞ্জার। এই গল্প এখানেই শেষ হলো। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্প নিজেদের নিকট আত্মীয়ের মধ্যে শেয়ার করো। আমি তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে চাই। শুনতে থাকো। নমস্কার।